নমস্কার বন্ধুরা, আজকে আমরা WBCS মেন্সের যেটা ইকোনমিক্সের পার্ট আছে সেটা ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 2023-এর কোশ্চেন নাম্বার 101। ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হ্যাভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ সিন্স 2001 বিকজ অপশান এ স্পিডিং আপ ইকোনমিক রিফর্মস। না, ইকোনমিক রিফর্মসের জন্য কিন্তু ফরেন এক্সচেঞ্জ কেবলমাত্র বাড়ে না। অপশান বি, রিলেটিভলি হাই ইন্টারেস্ট রেট ইন ইন্ডিয়া কম্পেয়ার টু রেটস প্রিভেলিং ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। তার ইন্টারন্যাশনাল মার্কেটে যদি রেট বেশি থাকে, রেট কম থাকে, তাহলে আমাদের দেশে কেন ফরেন এক্সচেঞ্জ আসতে যাবে? সেটা তো কোনো কারণ না। তো সেই জন্যে কোনো ফরেন এক্সচেঞ্জ আসে না। সেই জন্যে মানে ফরেন এক্সচেঞ্জ যে কেবলমাত্র আসে তা নয়। এবং লাস্টে বলেছে যে এফপিআই। তাহলে এই যে তিনটে যে অপশান আছে, অল অফ দিস যে অপশান আছে সেটা হবে। এই ধরনের ইকোনমিক রিফর্মসের জন্যই 1 লাখ কেবলমাত্র আসে না। ওকে, তাহলে ইকোনমিক রিফর্মসের জন্য এসেছে এবং ইন্ডিয়াতে হাই মার্কেট ইন্টারেস্ট রেট আছে বলেও এসেছে, এবং ইন্ডিয়াতে যে বুলিশ স্টক মার্কেট আছে যেখানেতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে এফপিআই যারা আছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা আছে, তারা এসে পয়সা লাগিয়েছে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বেড়েছে। তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ ব্যাংকার্স ব্যাংক আরবিআই রিকোয়ার এভরি শিডিউল ব্যাংক টু মেনটেন। তো এইখানেতে যেটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ক্যাশ রিজার্ভ উইথ ইট। ওকে, এখন ক্যাশ আর গোল্ড রিজার্ভ উইথ ইট হতে পারে, কিন্তু এখানেতে গোল্ডটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। এবং এখানেতে যেটা আছে ওই সিআরআর এবং এসএলআর, ঠিক আছে। এই দুটোর কনসেপ্ট থেকেই এই কোশ্চেনটা করা হয়েছে। পরের প্রশ্নে আসছি, ইন অর্ডার টু ইনক্রিজ মানি সাপ্লাই হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক পারসিউ। মানি সাপ্লাই বাড়ানোর জন্যে, দেখুন মানি সাপ্লাই যেটা আছে সেই মানি সাপ্লাইকে কন্ট্রোল করা হচ্ছে এসএলআর এবং সিএলআরের মাধ্যমে। যদি এসএলআর বা সিএলআর এই যেগুলো আরবিআইয়ের কাছে থাকে, ব্যাংকে যদি রাখতে কম হয়, তাহলে অটোমেটিক্যালি মানি সাপ্লাই বেড়ে যাবে। তাহলে রিডাকশান ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, অপশান এ হচ্ছে রাইট আনসার। তাহলে আগের যে কোশ্চেনটা আছে ব্যাংকার্স ব্যাংকে যেটা বলেছে সেইটাতে হচ্ছে কি, ক্যাশ রিজার্ভ রেশিও মানে হচ্ছে সিআরআর তো রাখতেই হয়, এসএলআরও কিন্তু রাখতে হয়। ওকে, নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম। তা আমরা জানি চারটের মধ্যে মনরেগার যে স্কিমটা আছে সেটা হচ্ছে পভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম। তার কারণ হচ্ছে মনরেগা স্কিম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট স্কিম। তো এইখানেতে কী করা হয় যে 100 দিনের কাজ, যেটাকে সহজ ভাষায় বলে, গ্রামের লোকেরা যেটা বোঝে, যেখানেতে কী হয় না, আনস্কিল্ড লেবার এর জন্য কাজকে প্রোভাইড করা হয় অ্যাটলিস্ট 100 দিন। তাহলে আনএমপ্লয়মেন্টকে দূর করা হচ্ছে এবং এর ফলে পভার্টি এলিভিয়েশন হচ্ছে, দারিদ্র দূরীকরণ। পরের প্রশ্নে আসছি, সেটা হচ্ছে, ইন হুইচ ইয়ার রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনালাইজড। দেখুন এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার উত্তর হচ্ছে সি, 1949, মানে আফটার ইন্ডিপেন্ডেন্সি এটা তো ন্যাশনালাইজ হয়েছে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক যেটা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু 1935 সালে হয়েছে। ওকে, এবার দেখুন 106 নম্বর প্রশ্ন, যে ফার্স্ট গ্রিন রেভলিউশন লঞ্চ টু এনশিওর এক্সপোর্ট সারপ্লাস ইন ফুড প্রোডাকশান। না, এক্সপোর্টেবল সারপ্লাস না, তখন আমরা নিজেরাই খেতে পেতাম না। তো অপশান বি হচ্ছে রাইট আনসার, ফুড সিকিউরিটি। যে ইন্ডিয়াকে ফুড ইম্পোর্ট করতে হতো, যখন PL 480 বলে একটা গমের ভ্যারাইটি ছিল, যেই গমের ভ্যারাইটিটা মানে ইউএসএ থেকে, কানাডার থেকে ইন্ডিয়া কী করতো, ইম্পোর্ট করতো। এবং তার মধ্যেই আমরা রাস্তার ধারে যে দেখতে পাই পার্থেনিয়াম যে গাছগুলো আছে, তার যেটা এলিয়ান যে স্পিসিস, ইনভেডিং স্পিসিস যেটা আছে, তার চারাটা এখানেতে এসেছে। যাই হোক, PL 480 প্রোগ্রামেতে ইন্ডিয়াকে ফুড দিত আমেরিকা। এরকম অবস্থা ছিল যে নিজেদের ফুড সিকিউরিটি ছিল না, আমরা যা খেতাম সেটা বাইরে থেকে আনতে হতো।
তো সেইটা দূরীকরণের জন্যে আমাদের ফার্স্ট গ্রিন রেভলিউশন হয়েছিল। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফার্স্ট গ্রিন রিফর্ম ইন ইন্ডিয়া ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট জেনারেশন রিফর্ম। দেখুন, ইন্ডিয়াতে ফার্স্ট জেনারেশন যে রিফর্ম হয়েছিল সেটা 90s হয়েছিল। সেটাকে হচ্ছে এলপিজি রিফর্ম, মানে হচ্ছে লিবারালাইজেশান, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশান। সো অপশান ডি অল অফ দিস হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে ফিসকাল ডেফিসিট ইন এ সেন্ট্রাল বাজেট অফ ইন্ডিয়া ইজ টোটাল এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিভড। এই হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিভড এক্সক্লুডিং বরোইং অ্যান্ড আদার লাইবিলিটি। সো অপশান ডি যেটা আছে, অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 109, সেটা হচ্ছে যে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যাক্ট 2016, এটা কি বলেছে না? অপশান এ বলছে প্রহিবিটস দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার 14 ইয়ার্স ইন অল অকুপেশন। হ্যাঁ, ঠিক কথা। তো অপশান বি হচ্ছে প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট লেবার আন্ডার 18 ইয়ার্স ইন অল হ্যাজার্ডাস অকুপেশন। হ্যাঁ, এটাও ঠিক কথা। প্রহিবিটস দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডোমেস্টিক ওয়ার্স, ইয়েস, এটাও ঠিক কথা। তাহলে অল অফ দিসটা হচ্ছে সঠিক উত্তর, ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। দেখুন, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেখানেতে মানে পিপলের থেকে ডাইরেক্টলি লেভি করা হয়, যেরকম ইনকাম ট্যাক্স, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ওয়েল ট্যাক্স, এটাও ডাইরেক্ট ট্যাক্স। গিফট ট্যাক্স, এটাও ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু এন্টারটেনমেন্ট ট্যাক্স কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়। আপনাকে এন্টারটেনমেন্ট, আপনি ধরুন গেছেন সিনেমা হলে সিনেমা দেখতে, সিনেমার টিকিট পারচেস করলেন, আপনাকে ট্যাক্সটা দিতে হলো, আপনি কিন্তু ডাইরেক্ট দিলেন না। কিন্তু যেটা ইনকাম ট্যাক্স আছে সেটা আপনার নামে হচ্ছে ফর্ম 16 আসছে। হ্যাঁ, যেটা ওয়েল ট্যাক্স আছে সেইখানে তো আপনাকে তার রিটার্ন ফাইল করতে হচ্ছে। গিফট ট্যাক্সে আপনাকে ডাইরেক্ট আপনার নামে হচ্ছে। তো এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যেখানেতে হয় এন্টারটেনমেন্ট ট্যাক্স ইজ ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে।